আজ আমাদের হিমাচল সিরিজের তৃতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন সিমলা থেকে কাসল যাত্রা এবং মণিকরণের পবিত্র গরম ঝর্ণা, সঙ্গে শিব মন্দির ও গুরুদ্বারা দর্শন। আর আজ আমরা বেরিয়ে পড়েছি কাসল থেকে মানালির পথে। দেখবো মানালি শহর, উপলব্ধি করব মানালি ম্যাল, সোলাং ভ্যালিতে বরফ নিয়ে কিছু আনন্দের মুহূর্ত, আর ট্রাই করলাম মানালি ম্যালে বিভিন্ন ধরনের মজার খাবার। চলুন তাহলে শুরু করা যাক আজকের যাত্রা। মনোমুগ্ধকর কাজল ছেড়ে যেতে সত্যিই মন চাইছিল না, তবু নতুন গন্তব্যের টানে আমরা রওনা দিলাম মানালির পথে। পাহাড়ি পথে এগোতে এগোতে যেদিকেই চোখ যায় চারপাশে শুধু প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য। পাহাড়, নদী আর সবুজে ঘেরা এই পথ যেন এক অন্যরকম অনুভূতি দেয়। এই যে আমাদের পাশে যে নদীটা দেখছো, এটা হলো বিয়াস নদী। আমরা ঠিক করলাম আজকের দুপুরের লাঞ্চটা প্রকৃতির এমন অপূর্ব সৌন্দর্যের মাঝেই সেরে নেওয়ার। তাই যথারীতি গাড়ি থামিয়ে আমরা নেমে পড়লাম বিয়াস নদীর পাড়ে। কি অসাধারণ একটা অনুভূতি, বুঝতে পারছেন? একদিকে উঁচু পাহাড় আর অন্যদিকে সেই পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে বিয়াস নদী। আর সেই অপূর্ব প্রকৃতির মাঝেই আমরা বসে পড়েছি লাঞ্চ করতে। সত্যি বলতে সেই মুহূর্তে মনে হচ্ছিল যেন স্বপ্নের মধ্যে বসে আছি। আজকের লাঞ্চের মেনুতে ছিল দারুণ আয়োজন, চিকেন কষা, আলুর দম আর ফ্রাইড রাইস। এমন সুন্দর পরিবেশে এই খাবারের স্বাদ যেন আরো বেড়ে গিয়েছিল। আর অবশ্যই বিশেষ ধন্যবাদ জানাই আমাদের ট্যুর অর্গানাইজার ভ্রমণ সাথী গ্রুপের অনিরুদ্ধতা এবং সুস্মিতা দিকে। এমন অপূর্ব সুন্দর একটা জায়গায় আমাদের দাঁড় করিয়ে আজকের লাঞ্চের ব্যবস্থা করার জন্য। সত্যি সেই মুহূর্তটা ছিল এক অন্যরকম অনুভূতি, যা হয়তো অনেক দিন মনে থেকে যাবে। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবার আমরা বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। মানালির পথে যেতে যেতে আপনারা রাস্তার ধারে অনেক শাল ফ্যাক্টরি দেখতে পাবেন। এখান থেকে চাইলে আপনারা নিজেদের জন্য বা প্রিয়জনদের জন্য সুন্দর কিছু শাল কিনে নিতে পারেন। তবে সেদিন আমরা সেখানে থামিনি, আমরা সোজা রওনা দিয়েছিলাম মানালির উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেলাম মানালিতে। আর প্রথম দেখাতেই মানালির সৌন্দর্য যেন আমাদের মন কেড়ে নিল। এটাই ছিল মানালিতে আমাদের হোটেল। চারপাশে শুধু বরফ আর বরফ, পুরো জায়গাটা যেন সাদা চাদরে ঢাকা। এখানকার লোকাল লোকজন জানালেন কয়েকদিন আগে হওয়া ভারী তুষারপাতের ফলে চারিদিকে এত বরফ জমে রয়েছে। হোটেলের সামনে বরফ নিয়ে খেলতে খেলতে বেশ দারুণ সময় কাটলো সবার। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের রুমটা। রুমে ছিল একটা কিং সাইজ বেড, একটা টিভি, সঙ্গে বড় ড্রেসিং টেবিল আর একটা ওয়ার্ড্রোব। সব মিলিয়ে রুমটা ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। তবে এই রুমের সবচেয়ে ভালো জায়গাটা ছিল ব্যালকনি। সেখান থেকে দেখা যাচ্ছিল মানালির একটি অসাধারণ ভিউ। দেখতেই পাচ্ছেন সন্ধ্যের আলোয় বরফে ঢাকা নিরিবিলি মানালি যেন আরো বেশি মায়াবী হয়ে উঠেছে। সন্ধে নামতেই হোটেল থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম মানালি ম্যাল রোডের দিকে। যে হোয়াটেল মানালি, তাই তো হ্যাঁ, আমরা এখন যাচ্ছি মানালি মলের দিকে। প্রচন্ড বেশি ঠান্ডা মানালি, আমি অবস্থা।
মুখটা সন্ধ্যা নামতেই যেন অন্য রূপে সেজে উঠেছে মানালি নল রোড। চারিদিকে আলো ঝলমলে দোকান, মানুষের কোলাহল, পাহাড়ি শহরের সেই আলাদা আবহ। জীবনে প্রথমবার এই জায়গায় দাঁড়িয়ে সত্যি একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন পাহাড়ের বুকে ছোট্ট একটা প্রাণবন্ত শহর জেগে উঠেছে। ম্যাল রোড ঘুরতে ঘুরতেই ট্রাই করলাম এখানকার কিছু মজাদার স্ট্রিট ফুড। পাহাড়ি শহরের ঠান্ডায় এই খাবারের স্বাদ যেন আরো বেড়ে গিয়েছিল। বলে দে একটা রাবড়ি জলেবি বলে দে। কেমন কেমন রে? মানালিতে এসে রাবড়িটা একবার ট্রাই করতেই পারে, খারাপ লাগবে না। এরপর খেয়ে দেখলাম মানালি মোমো। আমাদের দার্জিলিং এর মোমোর মতো আশেপাশে না গেলেও টেস্টটা খারাপ ছিল না। লে লো কেমন রে মানালির মোমো? কি আগের দিনেরটা বেটার ছিল? কাঁচলেটা বেটার ছিল। অনেক তো হলো মোমো আর রাবড়ি খাওয়া, এবার খেয়ে দেখা যাক এখানকার বিখ্যাত হিমাচলি সিদ্ধু। ये लोकल डिश है सिड्डू। चटनी आप अलग देंगे ठीक है भैया, उसके साथ नहीं? अरे सर इसके साथ ही ये मेरा सेटअप सही रहेगा ना, फिर फोटो खींचने को भी सही रहेगा, खाने के लिए भी सही रहेगा। उतना ज़्यादा, तब ज़्यादा नहीं है, थोड़ा सा एकदम लाइट। मैं अपने हिसाब से दे दूंगा ना सर, टेंशन मत लो। हाँ अब मैम बॉनलेट वाला भी है, पनीर वाला भी है, चिकन ही रहेगा, ये चिकन वाला है। कौन? हाँ चिकन वाला। ओके ऐसे भी चिकन। কেমন খেতে? এই এখানে আছে এটা সিদ্ধু, চিকেন সিদ্ধ। এটা হচ্ছে চিকেন সিদ্ধু, মানালির ফেমাস ফুড, তাই তো? মানালি না হিমাচলের? হিমাচল প্রদেশের ফেমাস ফুড। চিন্টু বাহ, আগের দিন এটা সিদ্ধ ছিল না, আগের দিন ছিল কোনটা? সিমলাটা। হ্যাঁ মানালির তাপমাত্রা তখন ছিল -8 ডিগ্রি সেলসিয়াস। এই ঠান্ডায় গরম গরম জিলিপি খেয়ে মন ভরে গেল। হ্যালো, কি দেখি একবার কর। মানালি মেলে ঘোরাঘুরি আর বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করার পর এবার হোটেলে ফেরার পালা। আজ এত কিছু দেখলাম আর খেলাম, তবু কিছু খাবার ট্রাই আর করা হয়ে উঠল না। যে খাবারগুলো আজ মিস হয়ে গেল সেগুলো কাল আবার মেলে এসে নিশ্চয়ই ট্রাই করব। নতুন দিন, নতুন স্বাদ আর নতুন অভিজ্ঞতার অপেক্ষায়। আজকের মতো এখানেই শেষ করছি মানালিতে আমাদের প্রথম দিনের গল্প।
সারাদিন পাহাড়, ঠান্ডা হাওয়া আর বরফে ঢাকা সুন্দর মানালির সঙ্গে কাটিয়ে সত্যি মনটা ভরে গেল। রাতের এই নীরব বরফে ঢাকা মানালি যেন আরো মায়াবী হয়ে উঠেছে। কাল আবার নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্প নিয়ে ফিরে আসবো। মানালির এই ঠান্ডা রাত থেকে আপনাদের জানাই শুভরাত্রি। গুড মর্নিং জানাই সবাইকে মানালি থেকে। মানালিতে আজ আমাদের তৃতীয় দিন আর হিমাচলে চলছে চতুর্থ দিন। আজকের এই দিনে আমরা ঘুরে দেখব রোটাং পাস, দেখব সুন্দর সোলাং ভ্যালি আর দর্শন করব হিড়িম্বা দেবী টেম্পল। চলুন শুরু করা যাক আজকের নতুন ভ্রমণের গল্প। আমরা বেরিয়ে পড়লাম আজকের গন্তব্যে। কয়েকদিন আগে প্রবল তুষারপাত হওয়ার কারণে এখন পুরোপুরি বন্ধ অটল টানেল। ভাগ্যটা একটু খারাপই বলা চলে। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মেটাতেই হবে। আমাদের গাড়ির ড্রাইভার বললেন সোলাং ভ্যালিতে এখনো প্রচুর বরফ আছে আর সোলাং ভ্যালির প্রায় 4 কিলোমিটার আগে পর্যন্ত গাড়ি যেতে দিচ্ছে। অগত্যা আমরা রওনা দিলাম সোলাং ভ্যালির উদ্দেশ্যে, বরফের সেই সাদা সৌন্দর্য দেখার আশা। বরফে যাওয়ার আগে সবচেয়ে জরুরি জিনিস হলো স্নো ড্রেস। মানালি থেকে রোটাং পাস যাওয়ার পথে সারি সারি দেখতে পাবেন এই স্নো ড্রেসগুলি ভাড়া করার দোকান। আমরাও একটা দোকান দেখে গাড়ি থামালাম, কারণ কারণ বরফে নামার আগে ঠিকঠাক প্রস্তুতি তো নিতেই হবে। এই স্নো ড্রেসগুলি ভাড়া পড়েছিল আমাদের 250 টাকা করে। সঙ্গে দিয়েছিল একটা করে গামবুট, যাতে বরফের মধ্যে হাঁটতে কোনো অসুবিধা না হয়। আর এই ড্রেস পরার বড় সুবিধা হলো এটি পরলে আপনার ভেতরের জ্যাকেট, জামা বা প্যান্ট একদমই ভিজবে না। তাই বরফে যাওয়ার আগে এই স্নো ড্রেস নেওয়াটা প্রায় বাধ্যতামূলকই বলা যায়। কিছু দূর এগোনোর পরেই আবার যানজটের সম্মুখীন হলাম আমরা। এই ল্যান্ডস্কেপটা দেখুন, কথায় বোঝানো সত্যিই কঠিন। সত্যি বলতে আমি নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছি না, এতটাই সুন্দর লাগছিল চারপাশটা। কিছু দূর যাওয়ার পর আবার শুরু হলো যানজট। এই নিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সোলাং ভ্যালির দিকে। ধীরে ধীরে আবার আমাদের গাড়ি এগোতে চালু করলো। আমরা গাড়ি থেকে নেমে ধীরে ধীরে সোলাং ভ্যালির দিকে হেঁটে রওনা দিলাম। হেঁটে যেতে অনেকটাই সময় লাগবে বুঝতে পারলাম, তাই আমরা ঠিক করলাম এবার একটু অন্যরকম অভিজ্ঞতা নেওয়া যাক। ঘোড়ার পিঠে করেই এগিয়ে যাব সোলাং ভ্যালির দিকে। चुप कर नहीं था। अरे सब एक साथ बांधा हुआ है जियो। अरे भाई लवली হচ্ছে স্পিড বাড়াও। কিরে ওকে তুই বল, ও শুনবে তোর কথা। বরফে ঢাকা পথ, ঠান্ডা হাওয়া আর সামনে পাহাড়ের অপূর্ব দৃশ্য, এই সব কিছুর মাঝেই ঘোড়ার পিঠে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। মনে হচ্ছিল যেন পাহাড়ি কোনো পুরানো অভিযানে বেরিয়েছি।
চারপাশে শুধু সাদা বরফ আর দূরে নীল আকাশের নিচে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো। সত্যি বলতে এই মুহূর্তটা ভাষায় বোঝানো খুব কঠিন। প্রতিটা সেকেন্ড যেন নতুন একটা অভিজ্ঞতা দিচ্ছিল। অবশেষে আমরা সেই জায়গায় এসে পৌঁছালাম যেটার উদ্দেশ্যেই আজ সকাল থেকে বেরিয়ে পড়েছিলাম। বরফে মোড়া স্বপ্নের জায়গা সোলাং ভ্যালি। চারিদিকে শুধু সাদা বরফের চাদর, দূরে আকাশ ছুঁয়ে থাকা পাহাড়। সত্যি বলতে এই দৃশ্যটা সামনে থেকে না দেখলে বোঝা বড় কঠিন। এতক্ষণ যে কষ্ট করে এখানে পৌঁছালাম, সেই সব ক্লান্তি এক মুহূর্তেই যেন উধাও হয়ে গেল। মনে হচ্ছিল এই মুহূর্তটা শুধু চোখে নয়, মনে গেঁথে রাখার মতো। কারণ প্রকৃতির এমন রূপ রোজ তো আর দেখা যায় না, না? সোলাং ভ্যালি হিমাচল প্রদেশের কুলু জেলার বুকে অবস্থিত এক অপূর্ব স্বর্গ। মানালি শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে এই উপত্যকাটি সারা বছরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। তবে শীতকালে বরফে ঢেকে গেলে এর সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়। চারিদিকে উঁচু উঁচু তুষারে ঢাকা পাহাড়, মাঝখানে বিস্তীর্ণ সাদা উপত্যকা। দেখলে মনে হয় যেন প্রকৃতি নিজের হাতে এক বিশাল সাদা ক্যানভাস এঁকে রেখেছে। ঠান্ডা হাওয়া, নীল আকাশ আর ঝকঝকে বরফ মিলে এমন এক পরিবেশ তৈরি করে যা ভাষায় বোঝানো সত্যিই কঠিন। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য সোলাং ভ্যালি স্বর্গের মতো। এখানে শীতকালে স্কাইং, স্নো স্কুটার, স্নো টিউবিং এর মতো রোমাঞ্চকর অ্যাক্টিভিটি, আর গরমকালে প্যারাগ্লাইডিং, জিপ লাইনিং, এটিভি রাইড ইত্যাদির মাধ্যমে আকাশ আর পাহাড় দুটোর মজাই একসাথে নেওয়া যায়। শুধু অ্যাডভেঞ্চার না, যারা প্রকৃতির নিস্তব্ধ সৌন্দর্য উপভোগ করতে চান তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। বরফে ঢাকা পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেই মনে হয় সময় যেন একটু ধীরে চলুক। সত্যি বলতে সোলাং ভ্যালি এমন এক জায়গা যেখানে একবার গেলে মনে হয় আবারও ফিরে আসতে হবে। কারণ এই উপত্যকার সৌন্দর্য শুধু চোখে নয়, মনে গিয়ে বাসা বাঁধে। बस एखाने छावा थोड़ा गर्म होगा ना। সুন্দর হয়েছে। সোলাং ভ্যালির সেই ঠান্ডা পরিবেশে ঘুরতে ঘুরতে হঠাৎ খিদেটাও ভালোই চাগার দিয়ে উঠল। আর আমরা তো একটু খাদ্যরসিক মানুষ, যেখানে যাই সেখানকার কিছু না কিছু অবশ্যই চেখে দেখি। তাই দেরি না করে গরম গরম চাউমিন, মোমো আর ম্যাগি নিয়ে বসে পড়লাম। চারিদিকে বরফ ঢাকা পাহাড়, ঠান্ডা হাওয়া বইছে, আর সেই পরিবেশে ধোঁয়াটা গরম গরম খাবার স্বাদটা যেন কয়েক গুণ বাড়িয়ে দিল। সত্যি বলতে এমন আবহাওয়ায় প্লেট ম্যাগি বা মোমোর মজাটাই আলাদা। যখন আমরা সোলাং ভ্যালি আসছিলাম তখন ঘোড়া করে উপরে উঠেছিলাম, তাই ভাবলাম ফেরার সময় একটু নতুন কিছু ট্রাই করা যাক। তাই আর ঘোড়ায় না নেমে আমরা বেছে নিলাম একবার অন্যরকম একটা অভিজ্ঞতা, এটিভি বাইক রাইড। সোলাং ভ্যালির সেই বরফে ঢাকা পথে এটিভি বাইক চলার অভিজ্ঞতাটা সত্যিই অন্যরকম ছিল। শুরুতে একটু ভয় লাগছিল, কারণ বরফের উপর দিয়ে বাইক চলা একেবারে নতুন অভিজ্ঞতা। কখনো বাইকটা একটু দুলছে, কখনো আবার স্পিড বাড়ছে, মনে হচ্ছিল যেন ছোট্ট একটা অ্যাডভেঞ্চারের মধ্যেই ঢুকে পড়েছি। কিন্তু কয়েক মুহূর্ত পরেই সেই ভয়টা ধীরে ধীরে মজা আর উত্তেজনায় বদলে গেল। চারিদিকে সাদা বরফ, ঠান্ডা হাওয়া আর সামনে পাহাড়ের অসাধারণ দৃশ্য, সব মিলিয়ে অভিজ্ঞতাটা এক কথায় দুর্দান্ত।
সত্যি বলতে একটু ভয় থাকলেও এই এটিভি রাইডটা আমাদের ট্রিপের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থেকে যাবে। লাভলি, হোয়াট এ এক্সপিরিয়েন্স। পড়বি না দেখলে ধরে থাক। এদিকে কা ये तो नीचे तो पूरा फांका है। आई तो बोला साइड से ब्यूटीफुल सीनरी। अरे लवली लवली। তারা এখনো আসতে পারিনি। ও হাওয়াটা ভালো লাগছে। साला जाम जाम करके पूरा लाइफ ही छांट हो गया। সোলাং ভ্যালি দেখার পর এবার আমরা চলেছি হিড়িম্বা দেবী মন্দির দর্শনে। মানালির ঘন দেবদারু বনের মাঝে অবস্থিত হিড়িম্বা দেবী মন্দির একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র মন্দির। পনেরোশো তিপ্পান্ন সালে কুলুর রাজা মহারাজা বাহাদুর সিং এই মন্দিরটি নির্মাণ করেন। কাঠের তৈরি প্যাগোডা ধাঁচের চারতলা ছাদযুক্ত এই মন্দিরটি হিমাচলের ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পের এক অনন্য উদাহরণ। এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে হিড়িম্বা দেবীকে, যিনি মহাভারতের ভীমের স্ত্রী এবং ঘটোৎকচের মা। কথিত আছে এই জায়গাতেই হিড়িম্বা দেবী কঠোর তপস্যা করেছিলেন এবং পরে দেবী রূপে পূজিত হন। মন্দিরের চারপাশে বিশাল দেবদারু গাছ, শান্ত পরিবেশ আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে জায়গাটা একবারে অন্যরকম এক আধ্যাত্মিক অনুভূতি দেয়। এখানে এলে মনে হয় যেন প্রকৃতি আর ধর্ম একসাথে মিলেমিশে গেছে। আজও মানালিতে আসা প্রায় সব পর্যটকই হিড়িম্বা দেবী টেম্পেলে দর্শন করতে আসেন, কারণ এটি শুধু ধর্মীয় স্থান নয়, বরং মানালির ইতিহাস ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। মানালির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ম্যাল রোড মানালি থেকে এই মন্দিরের দূরত্ব প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার। গাড়িতে গেলে মাত্র 5 থেকে 10 মিনিট সময় লাগে। আর অনেকে সুন্দর পাহাড়ি রাস্তা ধরে হেঁটেও এখানে চলে আসে। হিড়িম্বা দেবী টেম্পল দর্শন করার পর আমরা আবার ফিরে এলাম মানালি ম্যাল রোডে। আজ ম্যাল রোডে গিয়ে প্রথমে দুর্গা মন্দিরে দর্শন করলাম। তারপর শুরু হলো আমাদের খাবার ট্রাই করার পর্ব। আমরা খেলাম গরম গরম ছোলে কুলচে। তারপর তন্দুরি রুটি আর মটন কষা। সত্যি বলতে খাবারটা ছিল বেশ সুস্বাদু। এরপর ডেজার্ট হিসাবে একটা সফটি আইসক্রিম খেয়ে সুন্দর এই দিনের সমাপ্তি করে আমরা আবার হোটেলে ফিরে এলাম।
আজকের মতো মানালি পর্ব এখানেই শেষ করছি। পরের পর্বে আমরা রওনা দেব ধর্মশালা এবং ডালহাউসি সফরের পথে। ভালো থাকবেন সবাই, আর ধন্যবাদ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। আবার দেখা হবে পরের পর্বে।